দেখো চ্যাপ্টার নাম কি, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস। তো রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস মানে দুটো পার্ট ভালো করে দেখো, একটা হচ্ছে রিডেমশন, অন্যটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারস। রিডেমশন কাকে বলে? রিডিম করা, কোনো কোনো টাকা পেমেন্ট করাটা কি মানে কোনো কিছু ধার নেওয়ার পর সেটাকে যদি তুমি যখন ব্যাক করছো, পে ব্যাক করছো, এই প্রসেসটা কি বলে রিডেমশন। এবার কোম্পানি কি করে, কোম্পানি বিজনেস করার জন্য টাকা দরকার, কোম্পানি ফার্স্টে ইকুইটি শেয়ার ছেড়েছে, কোনো রিডেমশনের ব্যাপার নেই, বাইব্যাক আছে সেটা আমরা পরে দেখবো। কোম্পানির টাকার আরো দরকার, কোম্পানি ব্যাংক লোন নিতে পারে, ব্যাংক লোনকে রিডিম করে, ডিবেঞ্চার পাবলিকের কাছ থেকে ডিবেঞ্চার বিক্রি করতে পারে, ডিবেঞ্চার পে করবে, ডিবেঞ্চারও রিডেমশনের পার্ট। আবার কোম্পানি প্রেফারেন্স শেয়ারস নেয়, প্রেফারেন্স শেয়ারসও রিডিম করে, তার মানে রিডিম করে দিতে হবে, এটাও লোনের মতন পার্ট, আউটসাইড ফান্ড। তো এটাকে বলে রিডেমশন। পেমেন্ট করার প্রসিডিওরটাকে বলা হয় রিডেমশন। প্রসিডিওরটা কি শিখবো, প্রেফারেন্স শেয়ারস কাকে বলে। শেয়ার আমরা টু টাইপে ভাগ করি, ইকুইটি, প্রেফারেন্স। ইকুইটি হচ্ছে ওন ফান্ড এবং ইকুইটির ভোটিং রাইট আছে, প্রেফারেন্সের কোনো ভোটিং রাইট নেই। ইকুইটি যদি আমরা বলি রিটার্ন কি, তাহলে তার রিটার্ন হচ্ছে ইনফিনিটি, তাই না, কেউ জানে না কত, আলফা। আবার তার রিস্ক কত, সেটাও আলফা। রিস্ক রিটার্নের কোনো কিছু ঠিক ঠিকানা নেই, কারণ কোম্পানিতে প্রফিট হবে প্যাট, প্যাটের পোর্শন ট্যাক্স বাদ দেওয়ার পর নেট প্রফিট আফটার ট্যাক্স সেটা যা পড়ে থাকবে সেটাই কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য। এবার কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য যে প্রফিট আফটার ট্যাক্স পড়ে থাকছে সেখান থেকে কোম্পানি আগে ডিভিডেন্ড দেবে। এবার যখন কোম্পানি ডিভিডেন্ড দিতে যাবে, ডিভিডেন্ড কাদের দেবে, শেয়ার হোল্ডারদের, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবে। বাট এখানে একটা রুলস আছে, প্রেফারেন্স, প্রেফার কথাটা মানে কি, প্রেফার করা, প্রেফার কি পারপাসে করছে, ডিভিডেন্ড পারপাস, লিকুইডেশন পারপাস, অনেকে বলে ওয়াইন্ডিং আপ। ডিভিডেন্ড পারপাস মানে কোন কোম্পানি যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবে, দেন ইকুইটি ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়ার পর মনে করো প্রফিট আফটার ট্যাক্স কম হয়েছে, তাহলে আগে ডিভিডেন্ড পুরো প্রেফারেন্সকে দেওয়া হলো, তারপর যদি প্রেফারেন্সকে ডিভিডেন্ড দেওয়ার পর ইকুইটির জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে তাহলে কিন্তু ইকুইটি ডিভিডেন্ড নাও পেতে পারে, বাট প্রেফারেন্স ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড যখনই পাবে আগে প্রেফারেন্স পাবে। বাট হ্যাঁ, কোম্পানিতে যদি লস হয়েছে, কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার মতন জায়গা নেই, তাহলে প্রেফারেন্সে ডিভিডেন্ড পাবে না। দ্যাটস ওয়াই প্রেফারেন্স শেয়ারস এর রিস্ক আছে। এবার প্রেফারেন্স শেয়ারস এর আগে না পার্সেন্টেজ শো হয়, 10% প্রেফারেন্স ডিভিডেন্ড, 20% প্রেফারেন্স ডিভিডেন্ড, 12% প্রেফারেন্স ডিভিডেন্ড। এই পার্সেন্টেজটা হচ্ছে তার ডিভিডেন্ড ক্যারিং রেট। 12% প্রেফারেন্স ইস্যু হয়েছে, তার মানে ওই প্রেফারেন্স শেয়ার যারা যারা পেয়েছে বা যারা যারা কিনেছে তারা কোম্পানি থেকে কত পার্সেন্ট ডিভিডেন্ড পাবে, 12%। তাহলে 12% পেলো, 12% প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়ার পর কোম্পানিতে অ্যাজ সাচ কোনো টাকা নেই, তাহলে এই অবস্থায় ইকুইটি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে না। আর মনে করো 12% প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়ার পরও কোম্পানিতে প্রচুর টাকা আছে, ইকুইটি শেয়ার হোল্ডাররা কত পার্সেন্ট পাবে কেউ জানে না, 12% পেতে পারে, তার বেশি পেতে পারে। অ্যাভেলেবেল অ্যামাউন্ট থাকলে যা খুশি পেতে পারে, প্রেফারেন্স শেয়ার ক্লেম করতে পারবে না যে আমাদের অধীন। প্রেফারেন্স শেয়ার হোল্ডার এর লিমিট আপ টু 12%, আপ টু 14%, 15%, 16% যেটা ইস্যু করার সময় ছিল। তার মানে প্রেফারেন্স ডিভিডেন্ড আগে পাবে ইকুইটি, বাট তাদের পাওয়ার পোর্শনটা লিমিটেড। আর ইকুইটি ডিভিডেন্ড কি, তারা অনেক বেশি পেতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নেই। ওয়াইন্ডিং আপ বা লিকুইডেশন, কোম্পানি যখন বন্ধ হচ্ছে তখন অ্যাসেট বিক্রি করা হয়, লায়াবিলিটি পে অফ করা হয়। লায়াবিলিটি পে অফের কিউতে সবার আগে দাঁড়িয়ে থাকে গভর্নমেন্টের কোনো ডিউজ থাকলে, ওয়ার্কারদের কোনো ডিউজ থাকলে, সিকিউরিড লোন, আনসিকিউরিড লোন এভাবে পেড হতে শুরু করে। এই কিউতে সবার লাস্টে থাকে ইকুইটি শেয়ার হোল্ডার, তার ঠিক আগে থাকে প্রেফারেন্স শেয়ার হোল্ডার। অর্থাৎ সবাইকে পে করার পর মানে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানি ওয়াইন্ডিং আপ। তাহলে ওয়াইন্ডিং আপ হওয়ার পর সমস্ত অ্যাসেট বিক্রি করার পর, সমস্ত লায়াবিলিটি পে করার পর যে টাকা পড়ে থাকবে তাতে সবার আগে কাদের অধিকার আছে, প্রেফারেন্স। প্রেফার, ওই যে প্রেফার কি পারপাসে, ডিভিডেন্ড পারপাসে তারা প্রেফার পাচ্ছে, লিকুইডেশন পারপাসে প্রেফার পাচ্ছে। বাট এখানে একটা প্রবলেম আছে এই প্রেফারেন্স শেয়ারহোল্ডারদের জন্য, তারা আগে পাবে বাট লিমিটেড পাবে, আগে পাবে লিমিটেড পাবে। ইকুইটি শেয়ারহোল্ডাররা পরে পাবে, একদম লাস্টে পাবে। রিস্ক আছে, হিউজ রিস্ক, বাট রিটার্নও হিউজ। ফর এক্সাম্পল তোমার বাড়িতে কোনো পার্টি আছে, তো পার্টিতে তুমি সমস্ত গেস্টকে ইনভাইট করেছো, খাওয়া দাওয়া হচ্ছে, তুমি কি সবার আগে খাবে না লাস্টে খাবে? অবভিয়াসলি লাস্টে খাবে। কেমন খাবে ডিপেন্ড করছে, তোমার সমস্ত গেস্ট চলে যাওয়ার পর তুমি খেতে বসলে, এমন তো হতেই পারে ফুড শর্টেজ পড়ে গেছে। তো ইন জেনারেল আমরা কি করি, বাড়িতে যে হোস্ট সে কাউকে কিছু না বলে বাকি সবাইকে আগে অ্যারেঞ্জ করে দেয়, সে নিজে নাও খেয়ে থাকতে পারে, আর যত বেশি যদি বেঁচে যায় তাকেই সব সামলাতে হবে। ঠিক এটাও তাই, কোম্পানি তোমার তোমার মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের। তো দ্যাটস ওয়াই প্রেফারেন্সিয়াল, প্রেফার কি পারপাসে সেটা আমরা বুঝতে পেরেছি।
প্রেফারেন্স তুমি বলতে পারো হোয়াট ইজ প্রেফারেন্স, প্রেফারেন্স কি? প্রেফারেন্স হচ্ছে ইন দ্য কেস অফ ডিভিডেন্ড অ্যান্ড লিকুইডেশন, বা এটাকে অনেকে বলে ওয়াইন্ডিং আপ, বিজনেস গোটানোর সময় অ্যাসেট ম্যানেজমেন্ট লায়াবিলিটি করা, পে অফ টাইম বলতে পারো। নাও টাইপস অফ প্রেফারেন্স শেয়ারস, there is 8 টাইপ অফ প্রেফারেন্স শেয়ারস, বাট এইটা আমি লিখে আবার কেটে দিলাম, আজকের দিনে এটা কোনো নেই। ইরিডিমেবল বলে কিচ্ছু নেই, রিডিমেবল হতে হবে এবং ম্যাক্সিমাম রিডেমশন টাইম হচ্ছে 20 ইয়ার্স। আগে ছিল 8টা প্রেফারেন্স শেয়ারস, মানে ফার্স্ট প্রেফারেন্স শেয়ারস রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস, আরেকটা ছিল ইরিডিমেবল। ইরিডিমেবল মানে বুঝতেই পারছো কোনোদিন পেমেন্ট হবে না, মানে কোম্পানি একবার ইস্যু করলো, কোম্পানি বছরের বছর ডিভিডেন্ড দেবে, বাট কোম্পানি কোনোদিন প্রিন্সিপাল টাকা ফেরত দেবে না। তো এই নেচারের কোনো প্রেফারেন্স শেয়ারস আজকের দিনে ইন্ডিয়াতে নেই, ডিলিট। তো বলতে পারো প্রেফারেন্স শেয়ারস 8 ভাই, তার মধ্যে প্রথম ভাই মারা গেছে, নেই। তো স্টার্ট করা থেকে রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস রিডিম হবে। এবার রিডিম ক বছর ম্যাক্সিমাম? ম্যাক্স টু ম্যাক্স 20। এখানে একটা এক্সেপশন আছে, যদি ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হয়, অ্যাগ্রো ইনফ্রাস্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার বিজনেস রিলেটেড হয়, তাহলে তুমি 20 বছরের ওপরেও 25 বছর 30 বছরের জন্য প্রেফারেন্স শেয়ারস ইস্যু করতে পারো, আদারওয়াইজ ম্যাক্সিমাম হচ্ছে 20 বছর। কনভার্টেবল নন কনভার্টেবলে যাওয়ার আগে আমি তোমাকে এখান থেকে শুরু করছি, আগে পরে হয়ে গেছে কিউমুলেটিভ নন কিউমুলেটিভ। অ্যাজ কোনো সিরিয়াল নেই যে এটা পরে এটা লিখতে হবে, বাট বোঝাতে গেলে আগে কিউমুলেটিভ নন কিউমুলেটিভ, দেন কনভার্টেবল নন কনভার্টেবল, পার্টিসিপেটিং নন পার্টিসিপেটিং। কিউমুলেটিভ নন কিউমুলেটিভ কি? মিস্টার এ, কোম্পানির নাম হচ্ছে মনে করো এ লিমিটেড, আর এখানে মিস্টার এ আছে আর মিস্টার বি আছে। মিস্টার এ 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস কিনলো, আর মিস্টার বি 12% নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস কিনলো। ফারাক কি? কোম্পানিতে প্রফিট হলে তবে ডিভিডেন্ড পাবে, ওকে। এবার ডিভিডেন্ড দেওয়ার সময় কোম্পানিতে টাকা কম পড়েছে, মানে কোম্পানিতে প্যাট কম এসছে, তো প্যাট কম এসছে, তো কোম্পানি ঠিক করেছে এবছর কারেন্ট ইয়ার 2023-24 ডিভিডেন্ড দেওয়া হবে না, তাহলে মিস্টার এ ডিভিডেন্ড পাবে না, মিস্টার বি ডিভিডেন্ড পাবে না, ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়নি। 2014-15 24-25 ডিভিডেন্ড দেওয়া হয়নি, তাহলে লাগাতার 2 বছর প্রেফারেন্স শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড পেল না। এটা হতে পারে? ইয়েস, কোম্পানিতে প্রফিট না থাকলে, প্যাট সাফিসিয়েন্ট না হলে ডিভিডেন্ড নাও দিতে পারে। মনে করো জেনারেলিজমও নেই, দিল না। থার্ড ইয়ার ডিভিডেন্ড দেওয়া হলো, মিস্টার এ ডিভিডেন্ড পেল 30%, মিস্টার বি পাবে 12%। মিস্টার বি পেল কত? 12%, বাট মিস্টার এ কত পেল? 30%। 30 ওয়াই? 10 কিউমুলেটিভ, অর্থাৎ যখন ডিভিডেন্ড দেবে, যে ইয়ারে ডিভিডেন্ড পায়নি সেগুলোকে অ্যাটাচ করা হবে। আর মিস্টার বি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2023-24-25 বা 23-24 পেলো না, পাবে কবে? 25-26, একবারই পেলো 12%। তাহলে রিস্ক কার বেশি দুজনের মধ্যে? অবভিয়াসলি নন কিউমুলেটিভের। কোন একবার ডিভিডেন্ড মিস মানে মিস, ওই জন্য নন কিউমুলেটিভ পার্সেন্টেজ কম্পেয়ার টু কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস এর বেশি, রিস্ক বেশি, তো রিটার্নও বেশি। বুঝলাম আমরা নন কিউমুলেটিভ কিউমুলেটিভ কি? নাও participating convertible non convertible. What is convertible debenture? What is non convertible debenture? convertible কি? কনভার্ট হবে কিসে? প্রেফারেন্স শেয়ারস at the time of redemption convert to equity shares, অর্থাৎ মিস্টার এ কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস কিনেছি, আফটার 5 ইয়ার্স মনে করো রিডেমশন পিরিয়ড, সেই রিডেমশন পিরিয়ডের টাইমে গিয়ে কোম্পানি মিস্টার এ কে টাকা না দিয়ে, মনে করো মিস্টার এ প্রেফারেন্স শেয়ারস কিনেছে 100 টাকা করে, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস 100 ইচ, আর কোম্পানিতে 5 বছর পর কোম্পানি আজকের দিনে রিডেমশন ইকুইটি শেয়ারের মার্কেট প্রাইস সে ফর এক্সাম্পল 25 পার শেয়ার, তাহলে মিস্টার এ কে 100 টাকা দেওয়া যেতে পারে, অথবা মিস্টার এ কে যেহেতু কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস, আমরা 100 টাকা না দিয়ে 25 ইচ 4 ইকুইটি শেয়ার পে করে দিতে পারি, সেক্ষেত্রে মিস্টার এ প্রেফারেন্স শেয়ারস রিডিম হয়ে গেল, এবং মিস্টার এ 100 টাকা কনভার্টেবল ওয়ান প্রেফারেন্স শেয়ারস 100 টাকা থেকে কনভার্ট হলো 4 ইকুইটি শেয়ার 25 ইচ। কোম্পানির সুবিধা কি? টাকা লাগলো না। কোম্পানির ডিসঅ্যাডভান্টেজ কি? বিনা কোনো টাকা যেমন লাগলো না, টাকা নতুন করে এলেও না, বাট ইকুইটি শেয়ার বেড়ে গেল, এন্ড ইন ফিউচার প্যাট ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার বেড়ে গেল, ইপিএস ছোট হয়ে গেল। বুঝতে পারছি? ফিউচারে ডিভিডেন্ডও দিতে হবে ইকুইটি শেয়ারের উপর, বাট হ্যাঁ প্রেফারেন্স ডিভিডেন্ড আর দিতে হবে না, ইকুইটি ডিভিডেন্ড দেবে। হোয়াট ইজ নন কনভার্টেবল? অবভিয়াসলি যেখানে এই রুলটা কাজ করবে না সেটা নন কনভার্টেবল, অর্থাৎ চাইলেই তুমি কোম্পানি চাইলেই রিডেমশনের টাইমে প্রেফারেন্স শেয়ারহোল্ডারদের ধরে ইকুইটি শেয়ার দিয়ে কনভার্ট করতে পারে না,
আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আগে থেকে লেখা থাকতে হবে। অ্যান্ড ইস্যু করার সময় যদি নন কনভার্টেবল প্রেফারেন্সিয়াল ইস্যু হয় তাহলে শেষ মুহূর্তে ওটাকে কনভার্টেবল করা যাবে না। নাও লাস্ট, পার্টিসিপেটিং নন পার্টিসিপেটিং। একটু আগে আমরা বললাম না, ইন দ্য কেস অফ ওয়াইন্ডিং আপ অর লিকুইডেশন, যখন বিজনেস বন্ধ হচ্ছে, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করে যে রিজার্ভ যে নেট অ্যামাউন্ট পড়ে আছে, সেই নেট অ্যামাউন্টে কারা কারা পাবে? ইকুইটি আর প্রেফারেন্স। তো প্রেফারেন্স কে আগে দিলাম, কত দিলাম? যার যত প্রেফারেন্স শেয়ারস এট দ্য রেট অফ ফেস ভ্যালু করে তারা বেরিয়ে গেল। এরপর যা পড়ে আছে সেটা ইকুইটি শেয়ারহোল্ডারদের জন্য। এরপরে যেটা পড়ে আছে সেটা যদি অত্যন্ত কম হয়, ইকুইটি শেয়ারহোল্ডার যদি টাকা না পায় তো পাবে না, রিস্ক আছে। আর এরপরে যদি প্রচুর টাকা পড়ে থাকে, ইকুইটি শেয়ারহোল্ডাররা 200 টাইমস 1000 টাইমস যদি বেশি পেতে পারে, কিছু যায় আসে না। ওই জন্য বলেছি ইকুইটি শেয়ারহোল্ডারদের রিস্ক হচ্ছে আলফা, রিটার্ন হচ্ছে আলফা ইনফিনিটি। এবার এই পার্টিসিপেটিং নন পার্টিসিপেটিং কি? ওয়াইন্ডিং আপের সময় টাকা পড়ে আছে, প্রেফারেন্স শেয়ারহোল্ডাররা রিজার্ভ এন্ড সারপ্লাসের ভাগ কতটুকু পাবে? যতটুকু তাদের ক্যাপিটাল। বাট সব প্রেফারেন্স শেয়ারহোল্ডার্স টাকা নিয়ে গেল না, কিছু প্রেফারেন্স শেয়ারহোল্ডার্স বিজনেসে রয়ে গেছে, বাকিরা বেরিয়ে গেছে। যারা বেরিয়ে গেছে দে আর নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস, অর্থাৎ তারা কোনো রিজার্ভ এন্ড সারপ্লাসে পার্টিসিপেট করতে পারবে না। বাট যে প্রেফারেন্স শেয়ারহোল্ডাররা কয়েকজন দাঁড়িয়ে আছে ইকুইটি শেয়ারহোল্ডারদের সাথে, তারাও বলছে আমরা আবার নেব, তারা তাদের ফেস ভ্যালু টাকা পেয়ে গেছে, ফের টাকা চাইছে। কি জন্য চাইছে? দে আর পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস। পার্টিসিপেটিং ফর হোয়াট? পার্টিসিপেটিং ফর রিজার্ভ এন্ড সারপ্লাস অন নেট অ্যাসেট নেট অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করে যে নেট টাকা পড়ে আছে তার মধ্যে পার্টিসিপেটিং করতে পারে। তো এই সবই আগে থেকে লেখা থাকবে, রাতারাতি হবে না। কোথায় লেখা থাকবে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে, এবং সেই অনুযায়ী পেমেন্ট হবে। নাও প্রসিডিওর, রুলস এন্ড রেগুলেশন, রুলস অনেক বড় আছে। সেকশন 52 তে লেখা আছে, 52(2) হয়েছে, 52(3) হয়েছে, অনেকগুলো চেঞ্জেস হয়েছে। আমি নাটশেলে ছোট করে বানিয়েছি। অলওয়েজ রিমেম্বার, ইউ ক্যান নট রিডিম পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ারস আনলেস ইট ইজ ফুললি পেইড। অর্থাৎ পার্টলি পেড আপ ইকুইটি শেয়ার থাকলে ফুললি পেড আপ না করে রিডিম করতে পারবে না। মনে করো কোনো কোম্পানিতে দুটো শেয়ার আছে, দু ধরনের শেয়ার, 6 লাখ শেয়ারস at the rate of 10 each, 7.50 paid up, that is partly paid up. আরেকখানা আছে 4 লাখ ইকুইটি শেয়ারস at the rate of 10 each, fully paid up. এরকম দুটো শেয়ার যদি বলে, একদম চোখ বন্ধ করে ওটাকে আমরা কি করব? রিডিম করব শুধুমাত্র ফুললি পেড আপ শেয়ারকে। ক্লিয়ার? পার্টলি পেড আপ শেয়ারকে আমরা রিডিম করতে পারি না যতক্ষণ না সেটা ফুললি পেড আপ করছি। একই অঙ্কে যদি একটা পার্টলি পেড আপ শেয়ার, একটা ফুললি পেড আপ শেয়ার থাকে, তাহলে আগে পার্টলি পেড আপ কে রিডিম করব, সরি, আগে ফুললি পেড আপ কে রিডিম করব। আর কোন অঙ্কে মনে করো একটাই শেয়ার দিয়েছে, ইকুইটি শেয়ার, পার্টলি পেড আপ, কোশ্চেনে কিছু বলেনি, কোশ্চেন বলবেও না, আমরা পার্টলি পেড আপ শেয়ারকে কল করব ফাইনাল কল টু ক্যাপিটাল এন্ড দেন ব্যাংক টু ফাইনাল কল করে পার্টলি পেড আপ কে টাকা চেয়ে ফুললি পেড আপ কনভার্ট করব, দেন রিডিমশন যাব। অর্থাৎ রিডিমশনের টাইমে পার্টলি পেড আপ ইকুইটি শেয়ার, পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ারস কে রিডিম করা যায় না, আগে ফুললি পেড আপ করতে হবে। আর অঙ্কে যদি দুটো শেয়ার থাকে, একটা ফুললি পেড আপ, একটা পার্টলি পেড আপ, ইন দ্যাট কেস তুমি চোখ বন্ধ করে ফুললি পেড আপ কে রিডিম করে বেরিয়ে যাবে, পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ারস কে রিডিম হয় না। ক্লিয়ার? পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ারস রিডিম হবে না, আগে ওটাকে ফুললি পেড আপে কনভার্ট করতে হবে। নাম্বার 2, আচ্ছা একটা কথা বলি, এই রিডিমশনের ব্যাপারে কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এভরিথিং লেখা থাকবে। ম্যাক্সিমাম পিরিয়ড আমরা আগেই ডিসকাস করেছি, এমন কোনো প্রেফারেন্স শেয়ার রিডিম হতে পারে না যেটা মোর দ্যান 20 ইয়ার্স। একমাত্র ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি হলে এটা পসিবল, আদারওয়াইজ হবে না। ইট মাস্ট বি অথরাইজড বাই আর্টিকেল। অ্যাকচুয়ালি এটা শর্টে লিখেছি, এটা যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এইগুলো লেখা থাকবে। এগুলো মানে কোনগুলো? এই প্রেফারেন্স শেয়ারস থাকবে। মানে কোনো কোম্পানি যখন ধরো ফর্ম হচ্ছে, তার যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন তৈরি হয়, সেখানে লেখা থাকবে যে কোম্পানি চাইলে প্রেফারেন্স ইস্যু করতে পারে, কোম্পানি কি কি ধরনের প্রেফারেন্স ইস্যু করতে পারবে, কোম্পানি যদি প্রেফারেন্স ইস্যু করে তাকে কতদিন অন্তর রিডিম করতে হবে, সব লেখা থাকবে। লেখা নেই, রিডেমশন হচ্ছে, এই ধরনের কাজ হয় না। 4, 5, 6 ভাইটাল। তো তার আগে আমরা একটা শর্ট স্টোরি পড়বো। সে ফর এক্সাম্পল 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 1 লাখ কোম্পানিতে আছে। 1 লাখ কি? 10% কি? 10% হচ্ছে প্রিমিয়াম না, 10% হচ্ছে ডিভিডেন্ড রেট। স্টুডেন্ট গুলিয়ে ফেলে, স্টুডেন্ট মনে করে 10% প্রিমিয়াম, না, 10% হচ্ছে ডিভিডেন্ড রেট। ইচ এন্ড এভরি ইয়ার 1 লাখের উপর 10% কোম্পানি যদি পসিবল হয় ডিভিডেন্ড দেবে, প্রেফারেন্স ডিভিডেন্ড। ক্লিয়ার? এট দ্য টাইম অফ রিডেমশন কোম্পানি রিডিম করছে, কোম্পানি রিডিম 10% প্রেফারেন্স শেয়ারস at the rate of
105 ইচ অর বলতে পারো 5% প্রিমিয়াম, অর্থাৎ এটা এটা মনে করো 100 ইচ 100 ইচ। তো কোম্পানির কাছে অলরেডি শেয়ারস কত আছে? কোম্পানির কাছে অলরেডি 100 ইচ, প্রবাবলি 1000 শেয়ারস হবে, 1000 ইনটু 100 করলে 1 লাখ আসবে। প্রেফারেন্স ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালকে কোম্পানি রিডিম করতে চাইছে, বাট কোম্পানি যখন রিডিম করবে ক্যাপিটাল কত? ক্যাপিটাল মানে প্রেফারেন্স ক্যাপিটাল 1 লাখ, 1 লাখ দিলেই হয়ে যাবে, বাট কোম্পানি কত কমিট করেছে? 5% প্রিমিয়াম। এটাকে আমরা শর্টে বলবো প্রপ। স্যার প্রপ কাকে বলে? প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস। এটা কোনো জায়গায় লেখা নেই প্রপ, এটা জাস্ট আমরা অঙ্কের সুবিধার জন্য বলবো প্রপ। প্রপ কত? 5%। 5% অফ হোয়াট? ক্যাপিটাল 5000। তাহলে টোটাল রিডেমশন অ্যামাউন্ট কত হবে? 1,05,000। এই চ্যাপ্টারে আমরা শিখবো এই 1,05,000 ফান্ডটা অ্যারেঞ্জ করবো কি করে। ক্লিয়ার? ক্যাপিটাল, লায়াবিলিটি। ক্যাপিটাল তোমার ইন্টারনাল সোর্স ফান্ড, বিজনেস করতে গেলে টাকা লাগে। 5 বছর ফর এক্সাম্পল 5 ইয়ার্স আগে আমরা 10% প্রেফারেন্সিয়াল ইস্যু করেছিলাম। 5 ইয়ার্স আগে যদি আমরা 10% প্রেফারেন্স ক্যাপিটাল ইস্যু করে থাকি, তাহলে বিজনেসে 1 লাখ রুপিস ইনক্লুড হয়েছে। বিজনেসে 1 লাখ রুপিস বিজনেসের পাওয়ার বেড়েছে। যত বেশি টাকা আসবে বিজনেসে, যত বেশি ক্যাপিটাল ফান্ডে ঢুকবে, মানে ক্যাপিটালে যত ফান্ড ঢুকবে, তত বেশি বিজনেস স্ট্রং হবে না? যত বেশি টাকা তত বেশি ভালো বিজনেস করবে। ফর এক্সাম্পল আমি শেয়ার মার্কেটে বিজনেস করছি, 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি যত টাকা রিটার্ন করব, যত টাকাটাকে বাড়াতে পারবো, যদি 1 লাখের বদলে আমি 20 লাখ ইনভেস্ট করি, তাহলে আরো তাড়াতাড়ি গ্রো করবো না? যত বেশি ক্যাপিটাল দেবে তত বিজনেস বাড়বে। তাহলে আজকে যখন রিডেমশন করছি, রিডেমশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজ, তুমি রিডেমশন করছো এবং তুমি যদি টাইমলি প্রপারলি রিডেম করতে পারো, তাহলে মার্কেটে তোমার গুডউইল বাড়বে, কোম্পানির কাছে কোম্পানি সলভেন্সি রেকর্ড বাড়বে। ফার্দার যখন প্রেফারেন্সিয়াল ইস্যু করবে, লোকে ঘুরমুড়িয়ে কিনবে, কারণ লোকে দেখবে এই কোম্পানি 5 ইয়ার ধরে ডিভিডেন্ডও দেয়, আবার টাইম টু টাইম যা বলে সেই অনুযায়ী রিডিমও করে। তো সলভেন্সি ভালো। বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। কোম্পানি শেয়ার হোল্ডার কোশ্চেন করতেই পারে যে এই যে 1 লাখ রুপিস রিডিম হচ্ছে, ভেরি গুড। কোম্পানি যখন রিডিম নিয়েছে প্রেফারেন্সিয়াল 5 ইয়ার্স আগে, আজকে 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, রিডিম করছে উইথ প্রিমিয়াম, ভেরি গুড। বাট তোমার মনে হচ্ছে না বিজনেস থেকে ফান্ড বেরিয়ে যাচ্ছে? তাহলে সেই ফান্ডের তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কত ফান্ড? 1 লাখ বেরিয়ে যাচ্ছে, 1 লাখ দেখাবো। তাহলে এই 1 লাখ দেখানোর রাস্তা আমার দুটো। নাম্বার 1 নিউ ইস্যু, নাম্বার 2 ওল্ড ফান্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। আমি কি বলতে পারলাম? কোম্পানি যে ক্যাপিটাল রিডিম করছে, তাহলে ক্যাপিটাল তো অলরেডি কমে যাচ্ছে, লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল তো কমছে, ইন্টারনাল ফান্ড তো মানে ক্যাপিটাল ফান্ড তো কমছে। তাহলে ক্যাপিটাল ফান্ড যে কমে যাচ্ছে 1 লাখ, তার সাবস্টিটিউট তো দেখাতে হবে, আরো তো 1 লাখ টাকা দিতে হবে। ক্যাপিটাল নাথিং বাট হিউম্যান বডির ব্লাড। তো 1 লাখ মনে করো 1 বোতল ব্লাড দিয়ে দিলাম, তো ব্লাড দেওয়া ভালো না খারাপ? অবভিয়াসলি একটাই উত্তর আসবে, ভালো। আমরা তো বলি না রক্তদান জীবনদান, ব্লাড দেওয়া ভালো। বাট ব্লাড দেওয়ার পর তার শরীরে তো ব্লাডটা ভরপাই করতে হবে না? এই জন্য আমরা দেখবে ব্লাড ডোনেশনের পর মিল্ক দেওয়া হয়, তারপর তোমার ফ্রুটস দেওয়া হয়। কেন দেওয়া হয়? রিগেইন করার জন্য। দুটোই দরকার, ব্লাড দেওয়া দরকার, আবার রিগেইনও দরকার। ব্লাড দিচ্ছ বাট রিগেইন করার মতন কোনো কিছু ফুড নিচ্ছ না, তারপরে 3-4 দিন ফাস্টিং নিয়ে নিলে, তারপর তোমার হসপিটালে এবং তারপর তোমার অন্য জায়গায় পাওয়া যাবে, তাই না? তো ব্লাড দেওয়া যেমন দরকার, আবার ব্লাড দেবো না, ভয় পেয়ে গেলাম, রিগেইন করতে পারছি না বলে ব্লাড দেবো না, তাহলে সেটাও খারাপ। দুটোই যেমন দরকার, ব্লাড দেওয়া এবং ব্লাডটাকে জেনারেট করা, ঠিক তেমনই এই যে ব্লাড বেরিয়ে যাচ্ছে, ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে, এটা বেরোনো ভালো, সলভেন্সি বাড়লো কোম্পানির, ক্রেডিবিলিটি বাড়লো, তাই না? ঠিক তেমনই বিজনেস চালাবার জন্য টাকাটাও তো দরকার, সেটা অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জমেন্টের দুটো উপায় আছে। নাম্বার 1 নিউ ইস্যু। নিউ ইস্যু অফ হোয়াট? ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স, বাট ডোন্ট ইউজ ডিভেঞ্চার। ক্যাপিটাল বেরোচ্ছে, কি ক্যাপিটাল? প্রেফারেন্স ক্যাপিটাল। তার বদলে প্রেফারেন্স ইস্যু করতে পারো, তার বদলে ইকুইটি ইস্যু করতে পারো, ডিবেঞ্চার ইস্যু করতে পারো না। মানে ডিবেঞ্চার ইস্যু তো করতে পারো, জার্নালও করতে পারো, ডিবেঞ্চার ইস্যু করা টাকা পেমেন্টও করতে পারো, বাট এটা বলতে পারো না যে ক্যাপিটাল 1 লাখ, প্রেফারেন্স ক্যাপিটাল 1 লাখ বেরিয়ে গেল, তার বদলে ডিবেঞ্চার 1 লাখ এলো না, দ্যাট নট পসিবল। টাকা পেমেন্ট করতে পারো, টাকার কোনো চাপ নেই। ইকুইটি ইস্যু করে টাকা পেমেন্ট করতে পারো, ফার্নিচার বিক্রি করে, অ্যাসেট বিক্রি করে টাকা পেতে পারো, সেই টাকা প্রেফারেন্স হোল্ডারদের পে করতে পারো, টাকা যে কোনো জিনিস পে করতে পারো। বাট এই যে ফান্ড অ্যারেঞ্জমেন্ট, প্রেফারেন্স ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে, তার বদলে কে ঢুকছে? আইদার অন্য ক্লাস কেন বললাম? ইফ 10% প্রেফারেন্স শেয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আমরা 10% প্রেফারেন্স শেয়ার আবার ইস্যু করবো না,
মেবি 9%, মেবি 9.5, মেবি 10.1, মেবি 10.5, মেবি 11, আলাদা আলাদা ক্লাস। প্রেফারেন্সিয়াল ইস্যু করতে পারি অর ইকুইটি শেয়ার ইস্যু করতে পারি। তাহলে আমরা কি ইস্যু করতে পারি? আইদার প্রেফারেন্স শেয়ারস অর ইকুইটি শেয়ার ইস্যু করতে পারি, তাই না? তো প্রেফারেন্স আর ইকুইটি ইস্যু করতে পারি। করলে মনে করো সে ফর এক্সাম্পল 60,000 ইস্যু করলাম, তাহলে ক্যাপিটাল কত দরকার? 1 লাখ, ইস্যু করতে করছি 60, তাহলে এখনো শর্টেজ কত? 40। এই 40 আমরা নেব কোথা থেকে? একমাত্র সোর্স জিআরপিএল। স্যার জিআরপিএল এর মধ্যে কে আগে কে পড়ে? জিআর নিতে পারো, পিএল নিতে পারো, যে কোনো নিতে পারো, বাট ডোন্ট ইউজ শেয়ার প্রিমিয়াম অর সিআরআর এন্ড আদার্স। এবার জিআরপিএল ইউজ করলে এবার দেখো তোমার ট্যালি হয়ে গেল 1 লাখ, 60, 40, 1 লাখ। আর একটা কথা, সিআরআর এখানে বলেছে ক্যাপিটাল অ্যামাউন্ট অফ রিডেমশন। এই যে ক্যাপিটাল অ্যামাউন্ট অফ রিডেমশন ট্রান্সফার টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, সিআরআর। তার মানে এখানে জিআর থেকে যত টাকা কাটবে এটার নাম দেবে সিআরআর। এখানে একটা পয়েন্ট অ্যাড হলে ভালো হতো যে ফর দ্য পারপাস অফ রিডেমশন অফ ক্যাপিটাল উই হ্যাভ টু সোর্স। নাম্বার 1 ফ্রেশ ইস্যু, অনেকে বলে এটাকে, আবার অনেকে বলে এটাকে কি বলে? নিউ ইস্যু, আর অনেকে এটাকে বলে ফ্রেশ ইস্যু, একই, ফ্রেশ আর নিউ ইস্যু। এন্ড সেকেন্ড রিজার্ভ এন্ড সারপ্লাস। কি বললাম? এখানে আমরা একটা পয়েন্ট চাইলে অ্যাড করতে পারি নাম্বার 4 বলে, ফর redemption we have two sources. Number 1, এটাকে আমরা বলতে পারি নিউ ইস্যু। নাম্বার 2 রিজার্ভ এন্ড সারপ্লাস। ছবি দিলে পরিষ্কার বুঝতে পারবে, এটা মুখে তো বলছি আমি। ফর রিডেমশন অফ, অ্যাকচুয়ালি লেখা উচিত ফর রিডেমশন অফ প্রেফারেন্স ক্যাপিটাল উই হ্যাভ টু সোর্সেস, ওয়ান ইজ নিউ ইস্যু এন্ড সেকেন্ড ইজ রিজার্ভ এন্ড সারপ্লাস। এবার আমরা লিখবো ক্যাপিটাল অ্যামাউন্ট অফ রিডেমশন ট্রান্সফার টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। এই যে ক্যাপিটাল অ্যামাউন্ট অফ রিডেমশন, এটা একটু ভুল গেলাম। ক্যাপিটাল অ্যামাউন্ট মানে কি পুরো 1 লাখ? না, যে ফান্ডটা নেওয়া হবে রেভিনিউ রিজার্ভ থেকে। ক্যাপিটাল অ্যামাউন্ট অফ রিডেমশন বলতে 1 লাখকে বোঝানো হচ্ছে না। ক্যাপিটাল অ্যামাউন্টের মধ্যে একটা পার্ট আছে নিউ ইস্যু, একটা পার্ট আছে রিজার্ভ এন্ড সারপ্লাস। নিউ ইস্যু নিয়ে কোনো ইস্যু নেই, যে পার্টটুকু রিজার্ভ এন্ড সারপ্লাস থেকে কাটা হবে সেই পার্টটাকে আমরা নাম দেব ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। আর যদি জিজ্ঞেস করে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভের ফার্দার কি ইউজ আছে, ফার্দার আমরা এটাকে বোনাস পারপাস ইউজ করতে পারি। আগের চ্যাপ্টারে আমরা করেছি বোনাসের অঙ্কে এখান থেকে ট্রান্সফার করা। নাও শেয়ার প্রিমিয়াম, এখানে একটা ভেরি ইন্টারেস্টিং গল্প আছে। এই যে প্রিমিয়াম আছে না, প্রপটা যে তুমি সেট করবে 5,000 টাকা, কোথা থেকে নেবে? আগে নিয়ম ছিল ফার্স্ট শেয়ার প্রিমিয়াম and if any shortage you use reserve and surplus, PL and reserve and surplus. But এখন একটা ফরম্যাট পাল্টেছে। এখন ধরে নিতে হবে আইদার কোম্পানি প্রেসক্রাইব অর নন প্রেসক্রাইব। প্রেসক্রাইব কোম্পানি মানে যে কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করবে, অডিট অ্যাকাউন্টস হবে, এক্সেট্রা, সেবির আন্ডারে থাকবে। তো যদি তুমি মনে করো অঙ্কটা কোশ্চেন পেপার প্রেসক্রাইব কোম্পানি আছে, তাহলে নিয়ম হচ্ছে পুরো প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস অ্যাডজাস্ট এগেইনস্ট জেনারেল রিজার্ভ এন্ড পিএল। ভালো করে দেখো, প্রেসক্রাইব কোম্পানি, যদি প্রেসক্রাইব কোম্পানি হয় তাহলে এই যে 5,000 টাকাটা আছে এটা পুরোটাই তুমি কি দিয়ে অ্যাডজাস্ট করবে? পিএল অর জিআর দিয়ে। আমি এটা প্রেসক্রাইব কোম্পানি করে সেট করে দিলাম 45,000। পরের পার্টটা বলছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, স্যার এই যে নিউ ইস্যুটা হবে ইকুইটি শেয়ারটা বা প্রেফারেন্স শেয়ারটা, এটাও তো অনেক সময় প্রিমিয়ামে হয় না? যদি ইনকেস প্রিমিয়াম হয় তাহলে তুমি এখানে লিখবে শেয়ার প্রিমিয়াম, সে ফর এক্সাম্পল 6,000 টাকা। তো স্যার তাহলে তো এটা 66 হয়ে গেল, এটা 45 হয়ে গেল, দুটো অ্যাটাচ করলে তো স্যার 1 লাখ 5 এর বদলে 1,11,000 হচ্ছে। ফর দ্য পারপাস অফ রিডেমশন 1,05,000, তুমি যদি টাকা অ্যারেঞ্জমেন্ট করো 1,11,000, তো বস তোমার পিঠ চাপড়ে দেবে। ভেরি গুড। টাকা বেশি হলে কোনোদিন প্রবলেম নেই, দুনিয়ার সব প্রবলেম টাকা কম হলে। তো এই 6,000 টাকা, আচ্ছা তুমি বলতে পারছো এই 6,000 কি এখানে ইউজ করা যাবে? আগে ইউজ করা যেত, প্রেসক্রাইব কোম্পানি এখন ইউজ করা যাবে না। আচ্ছা, এই সিমিলার কেসটা যদি নন প্রেসক্রাইব কোম্পানি হতো তাহলে কি হতো? মানে আগেকার নিয়ম অনুযায়ী হলে আমরা এখানে পিএল ইউজ করতাম না। আগে দেখতাম ব্যালেন্স শিটে কি পুরনো শেয়ার প্রিমিয়াম আছে, যদি থাকতো ইউজ করতাম, না হলে দেখো অলরেডি নতুন শেয়ার প্রিমিয়াম এসে গেছে 6,000, আরামসে অ্যাডজাস্ট হয়ে যায়। অর্থাৎ if it is prescribed company, prop adjust again GR or PL, and if it is non prescribed company, prop first adjust share premium, কম পড়ে গেলে GR or PL। ক্লিয়ার? এরপর আমাদের সেকেন্ড যে পার্টটা আছে জার্নাল এন্ট্রি, বিফোর রিডেমশন, অন রিডেমশন, আফটার রিডেমশন। এটা পার্ট 1, এরপরে আমরা পার্ট 2 করাবো। ঠিক আছে?